গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো তাদের ভিন্ন ভিন্ন অবস্থান এবং দাবি দাওয়া তুলে ধরেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিভক্তিকরণের জন্য রাজনীতি সৃষ্টি হয়নি, রাজনীতি সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধ হতে এবং দেশের মঙ্গলের জন্য। তারপর আমাদের রাজনীতির অঙ্গনে কেন এত বিভাজন, এর পেছনে আসলে কি কি কারণ রয়েছে, এই কারণগুলো আজ অনুসন্ধান করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব নূর খান লিটন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার 10 মাস সময় অতিক্রম করতে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি গণঅভ্যুত্থানের পরের বাস্তবতাটা তুলে ধরি, সবচেয়ে বেশি বার উচ্চারিত হয়েছে সংস্কার শব্দটি। সংস্কার কতটুকু দৃশ্যমান হলো? এটা সঠিক, এটা ঠিক বলেছেন যে 5ই আগস্টের পরে যতগুলি শব্দ আমরা উচ্চারণ করেছি তার ভিতর সবচেয়ে বেশি হচ্ছে সংস্কার শব্দটি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গত 10 মাস, প্রায় 10 মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে রাজনৈতিক দলের ভিতরে আলাপ আলোচনার সূত্রপাত ঘটেছে, এবং সেটা অনেক দেরি করে। যতটা না সংস্কার বিষয়ে আলোচনা হচ্ছে, তার বেশি আলোচনা হচ্ছে বিচার নিয়ে, নির্বাচন নিয়ে, এবং এইখানে যেন কোথায় একটা ব্যত্যয় বা এক ধরনের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে একটি মহল সংস্কার আগে, একটি মহল নির্বাচন আগে, এরকম একটি বিতর্কের দিকে আমরা ধাবিত হচ্ছি। এইটা এইটা ঠিক যেটা অন্তর্বর্তীকালীন সরকার, যিনি একটা ব্রিজ হিসাবে কাজ করবেন একটা অবস্থার কারণে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কার্যক্রম, সেটার মাঝখানের পথটাই তারা করবে। কিন্তু যেটি প্রথম থেকেই দৃশ্যমান আমাদের কাছে, যে এমন এমন কিছু কথাবার্তার মাঝখানে নিয়ে আসা হয়েছে, যদি আমরা বিবেচনা এইভাবে করি, 5 তারিখের পরে যে কাজটি জরুরি ছিল সমস্ত রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণ করা, রাজনৈতিক দলের সাথে আলোচনা করা, লাগাতার আলোচনা করা, সেইখানে দৃশ্যটা একটা দুর্বলতা আমরা দেখেছি। যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে প্রথম দিকে এমন একটা জিনিস মনে হয়েছে যে অনাগ্রহী রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলতে। পরবর্তীতে যেটা দেখা গেল যে রাজনৈতিক দলের সাথে কথাবার্তা শুরু করলেন, প্রথমে 8টা দল সম্ভবত ডাকা হলো, তাদেরকে সময় বরাদ্দ যেটা করা হয়েছে সেটা হাস্যকর একটা ব্যাপার। এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন হাফ অ্যান আওয়ার টাইম দিয়ে, এইটা কিন্তু এটা সৌজন্য সাক্ষাৎকার হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সুযোগ থাকে না। সেখানে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে কিনা? একটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, আর একটা হচ্ছে হয়তো সরকার তার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিক তারা এগোতে যে হয়তো প্রথম দিকে পরিকল্পনার ত্রুটি বিচ্যুতি ছিল, এটা বললে অমূলক হবে না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সংস্কারের ব্যাপারে সুনির্দিষ্টভাবে একটা দফা ধরে যে আলোচনাটা, এখন যে বিষয়গুলিতে একটা জায়গায় এসছে যে অনেকগুলি বিষয় আমরা সংক্ষিপ্ত করে এনেছি, অনেকগুলো সংস্কারের বিষয় নিয়ে যে কথাবার্তা শুরু হয়েছিল সেখান থেকে এটা সংক্ষিপ্ত হয়েছে, এবং এটা এখন যাত্রা শুরু করেছে। কিন্তু কখন যাত্রাটা শুরু করলো? 10 মাস পেরিয়ে যাওয়ার পরে। এই 10 মাসের ভিতরে এরকম একটি অনির্বাচিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা সরকার, সেই সরকারের তার লিমিটেশন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে যে তিনি কোন কাজটি কতটুকু করবেন, সেই এবং একটা নির্বাচিত সরকার কি করতে পারে, এবং তাকে কিভাবে আপনি একটা গাড়ি চালু করে দেন, তাদেরকে ড্রাইভিং সিটে উঠায় বসায় দেন। এটা ছিল আমার কাছে মনে হয় এটা জরুরি ছিল। যেমন ধরেন সংস্কার যদি নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনী ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি করতে চাইতেন, আইনের ক্ষেত্রে করতে চাইতেন, বিধিবিধানের উপর করতে চাইতেন, এটা কিন্তু খুব বেশি সময় লাগতো না। এখন আপনি সব কিছু যদি গোলায় ফেলেন, তাহলে তো এটা আসলে একেবারেই অসম্ভব, অবাস্তব একটা চিন্তা। কিন্তু যে প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই, যেমন আমি সংস্কার আগে একটা জিনিস বলে নিতে চাই, আমাদের দেশে তো ভাঙ্গা হোক, চোরা হোক, সেরা হোক, একটা কনস্টিটিউশন ছিল,
যারা দেশ শাসন করেছেন, স্বৈরাচার কায়েম করেছেন, ব্যবস্থা পাকাপোক্ত করেছেন, তারা কনস্টিটিউশনের ধারে কাছে যায় নাই। এখন ধারে কাছে যায় নাই বলে কনস্টিটিউশন মানে খারাপ হয়ে গেল, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার মানে আমাদের মূল জায়গাটাই হচ্ছে আমাদের সদিচ্ছা, গণতন্ত্রের পথে হাঁটার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমাদের আসলে ছিল না। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সবসময় চিন্তা করেছেন তার ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য, যাতে তার ক্ষমতা নিয়ে কেউ প্রশ্ন না তুলতে পারে, তার দিকে যাতে অঙ্গুলি নির্দেশ না করতে পারে। তাতে তার নাগরিকদের দরকার হলে গুম করেছেন, হত্যা করেছেন, কারাগারে রেখেছেন, নির্যাতন করেছেন এবং নানানভাবে, এইটা তো ওপেনলি বলা যায়, আরো যে কতভাবে তাদেরকে হয় হেনস্থা করেছেন, সংসার পর্যন্ত ভেঙেছেন তারা, এমন ঘটনাও আছে। তো এরকম জিনিস যারা করেছেন তারা কোন কনস্টিটিউশন, কোন আইন, কোন নীতি নৈতিকতার জায়গা থেকে করেছিলেন? এবং আজকে যদি আপনি 10,000 পেজের একটা সংস্কার প্রস্তাবনা নিয়ে আসেন, সেটা যদি ভবিষ্যতে কেউ না মানে কি করবেন? বাধ্যবাধকতার কি ব্যবস্থা? আবার সেখানেই প্রশ্ন নূর খান লিটন, যে যেই প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত ছিল না, সেগুলো কেন বাস্তবায়নের পথে হাঁটা গেল না? সেইটাই তো বড় প্রশ্ন। যেমন এখন পর্যন্ত আপনি দেখবেন যে, দেখেন এই যে মব দিয়ে যে সন্ত্রাস তৈরি করা হচ্ছে, দৃশ্যত এটা বন্ধ করার জন্য কোনো উদ্যোগ তারা নিয়েছেন কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কি কি পদক্ষেপ তারা নিয়েছেন, এই বিষয়গুলি কিন্তু এক সময় জবাবদিহিতার আওতায় আসে। মবকে উৎসাহিত করছে কারা? মবকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে উৎসাহের জায়গা তো আপনাকেই প্রশ্নবিদ্ধ, মানে আপনাকেই তো আমরা প্রশ্ন করব, কারণ আপনি এই মুহূর্তে দেশ পরিচালনা করছেন। এখানে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, আপনার ব্যর্থতা। এবং এখানে যদি দেখেন, এমনও ঘটনা হচ্ছে যে এই সাম্প্রতিককালে আমরা দেখলাম হাক্কানি পাবলিশার্সের উপর দিয়ে একটা ঘটনা ঘটলো, এবং তারপরে দেখলাম একটি রাজনৈতিক দল, যুবকদের একটা রাজনৈতিক দল, তার একজন প্রতিনিধি যে মুসলেকাদের ছাড়িয়ে আনলেন, এবং পরবর্তীতে শোনা গেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেই দলটি পদক্ষেপ, কি ব্যবস্থা হয়েছে আমি জানি না পরবর্তী। এবং সারা দেশে যেভাবে ত্রাস তৈরি করা হচ্ছে, এটি কিন্তু একটা অশুভ লক্ষণ, একটা অশুভ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব মোস্তফা কামাল, গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরেছে। আমি যদি তিনটি রাজনৈতিক দলের অবস্থান আপনার সামনে উপস্থাপন করি, যেমনটি বিএনপি বলছে 1 মাসের মধ্যে সংস্কার শেষে বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে। এনসিপি বলছে যে আগে জুলাই সনদ ঘোষণা, পরে জাতীয় নির্বাচনের তারিখ দিতে হবে। আর জামায়াতে ইসলামী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে। আমরা যদি অবস্থান বিবেচনা করি, আমরা এখনো দেখছি যে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে, তাহলে আসলে ঐক্যমত্য থেকে আমরা কত দূর? ধন্যবাদ আপনাকে। অবস্থানে একটু হেরফের হবে, একটু তফাৎ থাকবে, ওইটাই স্বাভাবিক, যেহেতু দল ভিন্ন ভিন্ন, চাওয়াও ভিন্ন ভিন্ন, আবার কে কিভাবে চায় ওটার মধ্যে ভিন্নতা আছে। কিন্তু গোলমাল ঘটছে অ্যাপ্রোচের ক্ষেত্রে, প্রকাশভঙ্গির ক্ষেত্রে। বিএনপি কিন্তু বলছে না যে ডিসেম্বরে নির্বাচন না হলে ওই নির্বাচনে যাব না। বিএনপির অবস্থা কিন্তু ওই রকম নয়, তারা ডিসেম্বরে নির্বাচন চায়। কেন চায় সেটা পরিষ্কার করেছে। বিএনপি বলেছে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান হতে হবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে। হ্যাঁ, হওয়া সম্ভব। কিভাবে সম্ভব, ওই যুক্তিও তারা দেখিয়েছে। আবার নির্বাচন আরেকটু পেছানো, অর্থাৎ ডিসেম্বরের পরে নেয়া, যারা সেটা চাচ্ছেন তাদেরও যুক্তি আছে। যুক্তি কিন্তু সবারই খুব কড়া কড়া যুক্তি। তো গোলমাল বা বিষয় হচ্ছে মনোজাগতিক। একটা নির্বাচন যখন সামনে আসে, কেউ কাউকে একটু তাচ্ছিল্য করেন, অসহ্য লাগে, ওটা স্বাভাবিক। আবার বিএনপি যেহেতু বড় দল, সবচেয়ে বড় দল, এবং দ্বিতীয় দল বা তৃতীয় দল বলতে স্কেল বা মার্কিং অনেক নিচে, এতে করে বিএনপির চাওয়ার বুঝে শুনেই তারা চেয়েছে, যুক্তি আছে। আর তারা তো এইভাবে চাচ্ছে না যে ঠিক আছে আমরা আওয়ামী লীগের মতো দিনের ভোটটা রাতে করে আমাদেরকে ক্ষমতাটা দিয়ে দেন, অথবা আমরা একটা আমি ডামি স্বামী সাজিয়ে নেই, এভাবে একটা নির্বাচন দিয়ে দেন। তারা কার্যকর, সুন্দর, সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মত পার্থক্যে আমরা 10 মাস পার করে ফেললাম, ক্ষতিটা কার হলো? ক্ষতিটা হলো মোটা দাগে দেশের। যারা ক্ষমতায় আছেন এখন, অন্তর্বর্তী বলেন আর মধ্যবর্তী বলেন আর ভারপ্রাপ্ত বলেন, তাদের খুব একটা ক্ষতি নেই। তারা তো আসছেন চলে যাওয়ার জন্য, কবে যাবেন ওটা হচ্ছে বিষয়। তারা থাকার জন্য আসেন নাই। কিন্তু এই সরকার প্রকৃতিগতভাবে বা নেচারে হচ্ছে যাই যাই সরকার, যাওয়ার জন্য এসেছে। কিন্তু যারা ক্ষমতায় আসতে চায় তারা কিন্তু থাকার জন্য আসতে চায়, চলে যাওয়ার জন্য আসতে চায় না। ওই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার। আবার এই সরকারে যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে অন্যান্য যারা উপদেষ্টা আছেন, একজনও আগামীতে নির্বাচন করবেন না, এটাও কিন্তু শিওর। আবার তাদের ওই রাজনৈতিক অভিজ্ঞতাও নেই।
তো একজন উপদেষ্টার ওই অভিজ্ঞতা আছেন, তিনি নির্বাচন করেছিলেন সম্ভবত বিক্রমপুর বা মুন্সিগঞ্জ এলাকা থেকে, সম্ভবত আল্লাহ রহমতে তিনি 249 ভোট পেয়েছিলেন। এই হচ্ছে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা। রাজনীতিটা ভিন্ন জিনিস, তো দেশ কিন্তু রাজনীতিবিদরাই চালাবেন। কিন্তু আমরা যেটা খেয়াল করছি, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ঠোকাঠুকি যাচ্ছে। সেটা আবার কিভাবে, প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে তারা যখন আমার সাথে দেখা করতে আসে সুন্দর সুন্দর কথাই বলে, বাইরে গিয়ে কি যেন আরেকটা বলে। আর এরই মধ্যে রাজনৈতিক দলগুলো বলা শুরু করে দিয়েছে যে ওনার কাছে গেলে উনি হাসি দেন, মাথা নাড়েন, কিন্তু ফয়সালা দেন না বা টু দি পয়েন্টে কথা বলেন না, সেটাই তারা বলতে চাচ্ছে। আমরা যেটা খেয়াল করলাম, এই বিএনপির সর্বশেষ যে বৈঠকটা, এটার মধ্যে একটু তাৎপর্য ছিল, ভিন্নতা ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে, যেখানে প্রধান উপদেষ্টা দেশে না বলে বাইরে গিয়ে বলেছেন। উনি বাইরে গিয়ে মাঝে মধ্যে বেশ দামি কথা বলেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বিদেশি গণমাধ্যমের সাথে বেশি বলেন। সেটা আমরা গণমাধ্যমের জায়গা থেকে খেয়াল করছি যে আমাদের দিকে ওনার আগ্রহটা একটু কম অথবা গ্রাহ্য কম করেন। তো তিনি যেখানে বলেন যে একটি দল ছাড়া একটি দল মিল করতে তিনি বিএনপিকেই বুঝিয়েছেন। এখন বিএনপি সেটার ব্যাখ্যা চেয়েছে কিনা স্পষ্ট তথ্য আমাদের কাছে নেই, অথবা তিনিও কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা বা তাদেরকে বুঝিয়ে শুনিয়েছেন কিনা যে আসলে একটা বলতে আমি কি বুঝিয়েছি। তো যাই হোক, ওই ক্ষেত্রে বিএনপি যে বেশি সোচ্চার এটা তো সত্য, অন্যরাও যে নির্বাচন চাচ্ছে না তা কিন্তু নয়। বিশেষ করে ছাত্রদের যে সংগঠন, তারা বলছে যে নির্বাচনের আগে যেন সংস্কারটা কমপ্লিট হয়। আর আরেকটা যেটা বলা হচ্ছে বিচারও যেন হয়। তো বিচার তো আর শেষ হয়ে যাওয়ার মতো বিচার না, সেটা চলবে, কিন্তু যেন দ্রুত করা হয়। তো বিচার গত কয়েকদিন আমরা ট্রাইব্যুনালের যেই অগ্রগতি দেখছি, মোটামুটি খুব গতিময় না হলেও মোটামুটি কিছুদিন আগের চেয়ে কিন্তু গতি এসেছে, কিছুটা হলে এসেছে। এরপরে এই বিচারটা একটা আন্তর্জাতিক মানদণ্ডে হচ্ছে, সেটাও সত্য। কারণ আমরা এই ট্রাইব্যুনালের বিচার তো 12, 13, 14 সালেও দেখেছি, তখন কিন্তু সাক্ষী ধরে ধরে আনা লেগেছে নানান জায়গা থেকে। সাক্ষী হাইজ্যাকও করা হয়েছে। হ্যাঁ, সাক্ষী হাইজ্যাকও করা হয়েছে। সাক্ষীদেরকে একটা শিখিয়ে দেওয়া হয়েছে, কোর্টে ওঠার পর সে আরেকটা বলে, কারণ তার তো খেই থাকে না, তার জন্য আবার সেফ হোম রাখা হয়। যখন মোটামুটি সাক্ষ্য পর্ব শেষ, সেফ হোমে তার খাওয়া নাই, দাওয়া নাই, বাড়ি যাওয়ার ভাড়া নাই, এটা গোলমাল। তো এবার কিন্তু ঘটনাগুলো একদম তরতাজা, খুনের ঘটনাগুলো তরতাজা, রক্তের দাগ আছে এখনো, আহতরা তো এখনো হাসপাতালে আছে অনেকেই, এবং দেশের ইতিহাসে প্রথমবার সরাসরি সম্প্রচারিত হয়েছে, সম্প্রচার হয়েছে। তার উপর এবারের যে গণহত্যা, এটা গণহত্যা কিনা এটার জন্য আমাদের কিন্তু কান্নাকাটি করতে হয়নি। আমাদের আগেই জাতিসংঘ ওই ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে এটা গণহত্যা, অর্থাৎ আমরা অনেকগুলো পর্ব থেকে কিন্তু বেঁচে গেছি। তো ওই জায়গায় আরেকটা আছে যেমন গুম, যেটার সাথে নূর ভাই অত্যন্ত সংশ্লিষ্ট। তো ওই সরকার কিন্তু এগুলো নিয়ে তাচ্ছিল্য করেছে। তো এই সরকার তাচ্ছিল্য করছে না, গ্রাহ্য করছে। কিন্তু খেয়াল করবার মতো বিষয়, গত কয়েকদিন ধরে আপনি দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নির্যাতিত নেতা সালাউদ্দিন সাহেব আজকে ওনার গুমের বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। তো আবার গত 2-3 দিন বা সপ্তাহখানেক ধরে আপনি দেখেন রাজনীতিতে অনেক কথা বলা যায়, মঞ্চ কাঁপানো যায়, বাহবা পাওয়া যায়, বা ইদানিং এই যুগে যেটা বলে ট্রল হওয়া যায়। অনেকের ইচ্ছেও আছে ট্রল হওয়ার, একটা উল্টাপাল্টা বলে ট্রল হওয়া, যেটা বিগত সময়ে আমরা দেখেছি ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদদেরকে একটু খিস্তি করা, একটু খিঁচুনি দেয়া, অনেকটা কোষ্ঠকাঠিন্য রোগীর মতো হাত কসলানো, ভেঙচি কাটা, ট্রল হওয়া, এক ধরনের বিকৃত মজা তারা হয়তো পেতেন। যে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি সংস্কৃতির কথা বলছিলেন, তার পরিবর্তন আসলে আমরা কতটা বর্তমান সময়ে দেখছি, সেই আলোচনায় ফিরতে চাই। মোস্তফা কামাল, বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোস্তফা কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনীতি সংস্কৃতির কতটা পরিবর্তন হলো, এখনো কেন আমাদের সংবাদপত্রের পাতায় দেখতে হয় যে ভাগ বাটোয়ারা করে হাটের ইজারা চলছে, চাঁদাবাজি চলছে সমানতালে? জি, সংস্কৃতির পরিবর্তন কখন আমি তাগিদ বোধ করব যে আমি অপসংস্কৃতির মধ্যে ছিলাম কিনা বা আছি কিনা, আমি তো ওইটা স্বীকারই করি না। বরং আমার মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া কাজ করে বা নিয়ত কাজ করে যে আপনি গত কয়েকদিন করেছেন, আমিও একটু করি না, করার একটা অধিকার বোধ হয়। তো আগে দেখেন প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকা নিয়ে পালিয়েছে। তো আপনি যদি এবার ঐকিক নিয়মে বের করেন, এখনকার যে পিএস, এই পিএসদের কাণ্ডকীর্তি, তাতে ওইটা কিন্তু খুব বড় অঙ্ক হয় না। 15 বছরে 400 কোটি। তো এখন গত 8-9 মাসে এক একজনের 200, 250, 300 কোটি টাকা। তাহলে আপনি ঐকিকের অঙ্কে যান, দেখেন ভলিউম কি দাঁড়ায়। গোলমালটা হয়েছে, এটা আমাদেরও বোধ দুর্ভাগ্য যে এত বড় একটা বিপ্লব বা অভ্যুত্থান বলেন, ওখান থেকে যে একটু শিক্ষা নেই আর কিছু ছিল,
বেয়াদবের কাছ থেকে তো ভাই আদব শেখা যায়। আদব শেখার জন্য ভালো জায়গা বেয়াদব, যে বেয়াদবের কি পরিণতি হয়েছে বা হয় ওখান থেকে শিক্ষা না নিয়ে বরং ওইটারই একটা চর্চা। খেয়াল করে দেখেন গত কয়েক মাসে কারো কারো নাম এসেছে সে বিকাশে ভালো খায়, কারো কারো নাম এসেছে সে ক্যাশে নগদে ভালো খায়, কেউ কেউ চেকে খায় না, চেকে আবার সাবধান থাকে, ধরা পড়ে বেশি। তো দেখেন তাদের ম্যাচুরিটি কোন দিকে ডেভেলপ করছে, এটা তো কাঙ্ক্ষিত ছিল না। আপনি একটু ভেবে দেখেন যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো, মায়া লাগে এই কারণে যে 5 আগস্টের আগ পর্যন্ত তাদের সামনে মৃত্যুটাই ছিল, কিন্তু প্রথমত মৃত্যু ছাড়া তাদের কোনো গতি ছিল না, হয় বিজয় অথবা মৃত্যু। বিজয় ঘটবে এভাবে এটা তো অবিশ্বাস্য ছিল। আওয়ামী লীগের মতো প্রভাবশালী এই দলটিকে এইভাবে কাবু করা। কিন্তু মোস্তফা কামাল, একটি প্রশ্ন নিশ্চয়ই খুব প্রাসঙ্গিক নয় কি, যে উপদেষ্টাদের যে ব্যক্তিগত কর্মকর্তাদের একের পর এক অপতৎপরতা বা অপরাধের কথা আমরা জানতে পারছি, সেটি আসলে কার ক্ষমতার অপব্যবহার করে এমন অপকর্ম করা গেল? যে ব্যক্তিগত কর্মকর্তা তারা ব্যক্তিগতভাবেও ব্যাপক ক্ষমতাশালী, আর তাদের মনিব আরো ক্ষমতাশালী। আশা করি জবাব এখানে পরিষ্কার। এখানে মনোজাগতিক যে একটা চিন্তার বিষয় আছে, সংশোধনের বিষয়, সরকার আরোপ করবে এরপরে আমি বলবো আমি ভালো হয়ে গেছি, এটা আরোপের বিষয় না। আপনি গরুর হাটের ইজারার কথা বলছেন, ওখানে কি সরকার বলেছে যে তোমরা একটু মিলেমিশে খাও, কেউ গরুর কারবার করো? বলেন তো ওখানে যারা এই বাদানুবাদ করে, নানান তর্ক করে বিতর্ক করে, শীতে ভালো হবে নির্বাচন না গরমে হবে, ডিসেম্বরে ভালো না জুনে ভালো নাকি মাঝ বরাবর ভালো, তাদের মধ্যে দেখেন ভালো চেতনা আছে, ওখানে চেতনা অত্যন্ত ধারালো। আর একটা মিনিট আমার সময় দেন একটু, ওখান থেকে ফলো আপটা কি? ঠিক এই সময় আপনি বোধহয় শুনেছেন দুই একটা অডিও ভাইরাল, ওবায়দুল কাদের অথবা সমরাজাউল করিম। দেখেন ওই জায়গাতেও কোনো দুঃখবোধ বা আফসোস আছে কিনা, বরং তারা কিভাবে ত্যাগ করেছেন, কে বাথরুমে 5টা ঘন্টা কিভাবে আত্মত্যাগ করেছেন, কে কচুরিফানার মধ্যে 4 ঘন্টা জীবন বাঁচিয়েছেন, এটার মধ্যে আবার আল্লাহর রহমত খোঁজেন। আমি অডিওটা যেটা শুনেছি আল্লাহর কুদরত খোঁজেন, যে এটার মধ্যে নাকি আল্লাহর কুদরত আছে, তারা বাথরুমে অথবা কচুরিফানার মধ্যে এইভাবে বেঁচে গেছেন। অথবা আরেকজন বিচারপতি, খুব আলোচিত বিচারপতি, খালে পাওয়া গেছে ওনাকে কলা পাতায়। ওনার প্রতিক্রিয়া আমরা যেটা জেনেছি, উনিও মনে করেন যে আল্লাহর একটা কুদরত ছিল, নইলে ওনার নিয়ে এইভাবে টানা হেঁচড়া করছে। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। এই অংশে আমার হাতে সময় খুবই কম রয়েছে, পরবর্তী অংশে ফিরছি আপনার কাছে। নূর খান লিটন, রাজনীতিটা আসলে কি, যেটি আমরা খালি চোখে দেখি তা, নাকি পর্দার অন্তরালে যা ঘটে তা? দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির বর্তমান যে চর্চা বা অবস্থা বা রাজনৈতিক সংস্কৃতি, এটা পর্দার আড়ালেই আমরা দেখছি বেশি ঘটছে। কিন্তু এটা তো ট্রান্সপারেন্ট থাকার কথা ছিল। জনগণকে গাইড করার জন্যই তো রাজনৈতিক দল, জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়ন করা। ওখানে তো কোথাও লেখা নাই যে ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, আপনার এপিএস 400 কোটি টাকা 300 কোটি টাকার মালিক হয়ে যাবে। এর দায় তো আপনি এড়াইতে পারবেন না। যিনি উপদেষ্টা, যার অধস্তন কর্মকর্তারা এই কাজ করেছে, সেই উপদেষ্টার সায় না থাকলে এই কাজ কি করে হয়? সেই উপদেষ্টা তো তাকে ধরে না। দুর্ভাগ্যটা আমাদের এখানে, দায় নিচ্ছেন না, এবং ধরা পড়লেই তখন দায় হয়ে যায় এপিএস এর। আরে এপিএস কে দেখভাল করার ব্যাপার ছিল না তার? সে যদি নৈতিকভাবে স্ট্রং থাকে তাহলে এপিএস কি করে করে? এই সব প্রশ্ন তো আসবে। আরেকটা জিনিস দেখেন, যেই বিতর্কে আমরা যাচ্ছি আজ, মানে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত সংস্কার, আপনার খেয়াল থাকার কথা 90-এর গণ অভ্যুত্থানের প্রাককালে 3 জোটের রূপরেখা হয়েছিল না, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল না, সবাই সম্মতিতে হয়েছিল না? সেই রূপরেখার কতটুক বাস্তবায়ন তখন হয়েছিল, বা সেই রূপরেখার থেকে কি আমরা এখন কিছু জিনিস আনতে পারি কিনা? কই, সেই চেষ্টাও তো নাই। সেটা আনতে গেলে তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আজকেই আমার একজন বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক বলছিলেন যে আসলে আপনারা অনেক কিছুই বলেন, কিন্তু দেখেন তো 3 জোটের রূপরেখা তো একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়েছিল। এই বিষয়টা নিয়ে কেন আপনারা ঐতিহাসিক দলিল, হ্যাঁ, এই দলিলটা নিয়ে কথা বলছেন না কেন? এটা তো রেডিমেড একটা জিনিস ছিল। হয়তো সবকিছু প্রাসঙ্গিক না হতে পারে, কিন্তু ওই যাত্রা তো করা যায়। এটাও নাই, কারণ ওখানে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জামাতে ইসলাম ছিল, 5 দল ছিল, বামরা ছিল, ডানরা ছিল, সবাই ছিল। আমরা কিন্তু ওই জায়গাটায় যেতে চাই না এখন। এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতির যে সাইডটা, এটা এত বেশি দুর্বল এবং নৈতিকতা বর্জিত, নীতিহীন রাজনীতির চর্চাটা আজকে আমাদের এই জায়গায় নিয়ে গেছে। এবং দেখেন, আদর্শিক কোনো সংগ্রাম কোনো রাজনৈতিক দলের ভিতরে, জোটের ভিতরে বা কোনো গ্রুপের ভিতরে নেই।
যেটি 60-এর দশক থেকে শুরু করে আপনি 90 পর্যন্ত দেখবেন যে এই ধারাটা অব্যাহত ছিল, কিন্তু সেটার একটা ছেদ ঘটে গেছে। এবং এখন আপনার প্রায় সময় বলতে শুনি এই নতুনদের আমরা মানে বুঝতে পারি না, বিষয়টা কিন্তু সেইখানে আমার কাছে মনে হয় না। আমাদের সামনে দর্শন আছে, আমরা বুঝি আদর্শ কোনটা, আদর্শ বর্জিত কোনটা, এই জিনিস সত্য কোনটা, মিথ্যা কোনটা, সবই আমরা বুঝি। আমরা যখন নানামুখী সংস্কারের কথা বলছি, সেখানে আমাদের নিজেদের সংস্কার কিংবা বিবেকের সংস্কার কতটা জরুরি সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব নূর খান লিটন, যে আলোচনায় আমরা ছিলাম, শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত চিঠির কোনো জবাব দেয়নি, এমনটি আজ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি যে শেখ হাসিনার বিচার কাজ শুরু হলো, সেই জায়গা থেকে চিফ প্রসিকিউটর যেমনটি বলেছেন যে সকল অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা কতটা চ্যালেঞ্জিং? দেখেন, প্রথম হচ্ছে যে যদি অপরাধ আপনি যদি বিবেচনায় আনেন, যে বিষয়টা নিয়ে এখন আদালতে মামলা চলছে, পাবলিক পারসেপশন বা আমার মতো মানুষরা পরিষ্কার একটা ধারণা নিয়ে আসছে যে এই ঘটনাগুলোর সাথে মূল নির্দেশদাতা, পরিকল্পনাকারী যদি বিবেচনায় আনতে হয়, সম্ভবত সাবেক স্বঘোষিত প্রাইম মিনিস্টার বলি আর যাই বলি, শেখ হাসিনা। এই ব্যাপারে সন্দেহ থাকার কোনো স্কোপ নাই, কিন্তু বিচারের মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হবে হয়তো। এবং এই যে মানুষটিকে আমরা বিচারের আওতায় নিয়ে আসছি, বিচার করছি, যেই জায়গাটিতে সমস্ত মানুষের একটা প্রশ্ন আসছে যে তাকে কি আদৌ ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করা যাবে কিনা। আসলে এই প্রশ্নটা থেকে যাবে, এই প্রশ্ন থাকার পরেও বিচারটা যৌক্তিকভাবে যথাসময়ে হওয়া দরকার। এবং আমি মনে করি এখন বিচার যেই পর্যায়ে চলে আসছে কার্যক্রম, তাতে মনে হচ্ছে যে খুব শিগগিরই হয়তো এটার একটা ফয়সালা হবে। কিন্তু ওনাকে ফেরত আনার ব্যাপারে, যেমন অনেকে বলে বন্দি বিনিময় চুক্তি, এটা আমি এখনই বুঝলাম যেটা আসলে বন্দি শব্দটা ওনার বেলায় প্রযোজ্য হবে না, হওয়ার কথা না, কারণ উনি তো ভারতে আসলে আশ্রয় নিয়েছেন। তো সেই ক্ষেত্রে একজন আশ্রিতকে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা চুক্তি করে হয়তো আনা যেতে পারে, কিন্তু এক্সিস্টিং যে অবস্থা আছে সেখানে খুব বেশি আশা করার সুযোগ কম, খুব বেশি আশা করার জায়গা নেই। তবে যদি উনাকে আদালতের মধ্য দিয়ে উনি যদি কনভিক্টেড হয়ে যান, তখন একটা জিনিস তো হবে যে ঐতিহাসিকভাবে তিনি ওই অপরাধের দায়ী হয়ে গেলেন। এটা কিন্তু বিরাট অগ্রগতি। কোনো এক সময় হয়তো আমরা সেই সুযোগটা পেতেও পারি, কারণ বিশ্ব পরিস্থিতি, এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক, এটা তো পরিবর্তনশীল, এটা তো স্থায়ী কোনো বিষয় না। আপনি যেহেতু নিশ্চয় অবগত আছেন যে শেখ হাসিনার সহ 7 জনের বিরুদ্ধে গভীর অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা যদি সালাউদ্দিন আহমেদের ঘটনাটা যদি বর্ণনা করি, 2015 সালে 10 মার্চ রাতে সালাউদ্দিন আহমেদকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে পুলিশ তাকে উদ্ধার করে। আপনি গুম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আপনার নিজস্ব পর্যবেক্ষণ জানতে চাই যে গুম হওয়া ব্যক্তি আসলে কিভাবে অন্য একটি দেশে পাচার হয়ে যায়। দেখেন, প্রথম আমাদের সামনে চলে আসলো হিউম্যান রাইটস ওয়াচের একটা রিপোর্ট, যে রিপোর্টে বালি আমি নাম যদি ভুল না করি, সুখরঞ্জন বালি, যে কিনা সাক্ষী হিসাবে বিবেচিত হয়েছিল মানবতা বিরোধী অপরাধের একটি মামলায়। এবং সে যখন সাক্ষী দিতে এসছে, সে তার বক্তব্য স্পষ্টভাবে জানাতে চেয়েছে এবং তখন কোর্ট প্রেমিস থেকেই তাকে কিন্তু উঠিয়ে নেওয়া হয়। আমরা পরবর্তীতে যারা এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করেছি তারা খুব স্পষ্টতই বুঝেছি, আমরা নিশ্চিত যে তাকে কোর্টের প্রেমিস থেকে উঠিয়ে নেওয়া হয় এবং সেই উঠিয়ে নেওয়ার কাজটা করেছে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা বা একটি ডিপার্টমেন্ট, এবং পরবর্তীতে তাকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে বিতর্ককে এড়ানোর জন্য এবং মূল বিষয়টাকে আড়াল করার জন্য। কিন্তু পরবর্তীতে হিউম্যান রাইটস ওয়াচ বেশ দীর্ঘ সময় পরে তারা ভারতের একটা কারাগারে তার উপস্থিতি দেখতে পায় এবং সেইটা নিয়ে তারা রিপোর্ট করে এবং তারপরে আমরা এই জিনিসটা জানতে পারি। এটি একটি। আপনি যদি সালাউদ্দিন সাহেবের ব্যাপারটা দেখেন, সালাউদ্দিন সাহেবকে কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে এই উত্তরা এলাকা থেকে যতদূর আমার মনে পড়ে, এবং
তিনি তখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন, সেটা হচ্ছে বিএনপির প্রতিদিনকার প্রেস ব্রিফিংটা মুখপাত্র হিসাবে তিনি করছিলেন। তার আগে ছিল আরেকজন করছিলেন, তিনি অ্যারেস্ট হয়ে যাওয়ার পর দায়িত্বটা উনি পালন করছিলেন আমার যতদূর মনে আছে। এবং ওই সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাকে তার লোকেশন চিহ্নিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, তার সফল হয় এবং তাকে সেখান থেকে উঠিয়ে নেয়। উঠিয়ে নেওয়ার পর দীর্ঘ প্রায় কয়েক মাস তাকে বাংলাদেশের এই জায়গাটা আমাদের তো আসলে ইনভেস্টিগেশন চলছে, চলমান কথাটা আমি না বলি, তাকে রাখা হয়েছিল। তাকে যেখান থেকে উঠানো হয়েছে তার নিকটবর্তী কোন একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং দুদেশের রাষ্ট্রীয় বাহিনীরই মদত ছিল এমন ঘটনার পেছনে। আমাদের একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা জায়গায় তাকে রাখা হয়েছিল এবং তারপর তাকে কয়েক মাস পরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করে। এবং এটি সুখরঞ্জন বাড়ি বা সালাউদ্দিনই প্রথম এবং শেষ ঘটনা না, এরপরেও অনেক ঘটনা, আগেও অনেক ঘটনা ছিল, আমরা এখন কাজ করতে যেয়ে সেগুলি জানতে পারছি। তার মানে দুই দেশের রাষ্ট্রীয় একটা ব্যবস্থাপনা ছিল, সেটি মৌখিক হোক আর নীতি নির্ধারকদের লিখিত হোক, যেটাই হোক সেটা ছিল। এবং অনেক কিছুই আছে যেগুলি এখনো দৃশ্যপটে আসেনি, যে দুই দেশের সাথে দেখেন তখন আপনার একটু খেয়াল করা দরকার ওই সময়টি এবং ওই সময় আগে পরে ওয়ার এগেনস্ট টেরোরিস্টের নামে কিন্তু একটা প্যাক্ট অনেকগুলি দেশের সাথে ছিল, এবং সেই সুযোগটাও কিন্তু আমাদের তৎকালীন স্বৈরাচারী সরকার ওইটাকে কাজে লাগিয়েছে নানানভাবে। এবং পার্শ্ববর্তী দেশের সাথে তো সম্পর্ক আমাদের স্বামী স্ত্রীর মতো করেই দিয়েছিলাম আমরা। ফলে এইখানে তো আমাদের ভুলে যাওয়া চলবে না যে আমরা এমন শুনেছি, প্রাইম মিনিস্টার বলেছেন, তৎকালীন প্রাইম মিনিস্টার, যে আমরা অনেক দিয়েছি। তো এই যে বিষয়গুলি না, সেখানে ভারতের সাথে আমাদের এই ধরনের অনেক নেপথ্যের ঘটনা আছে এবং আমাদের নির্বাচনী ব্যবস্থায় পর্যন্ত তারা হস্তক্ষেপ করত। নিশ্চয়ই আপনাদের অনুসন্ধানে বেরিয়ে আসবে। ধন্যবাদ জানাচ্ছি নুরখান লিটন। মোস্তফা কামাল, সরকার যদি শপথ গ্রহণের ব্যবস্থা না করেন তবে আমি নিজেই শপথ পড়ে চেয়ার গ্রহণ করব, এটাই আমাদের শেষ কথা, এমনটি বলেছেন ইশরাক হোসেন। ইশরাক হোসেনের পক্ষে আমরা যেমনটি জানি যে আপিল বিভাগের সর্বশেষ একটি পর্যবেক্ষণও আছে, তারপরে এই জটিলতার অবসান কেন হচ্ছে না? এই ক্ষেত্রে পুরো দায় সরকারকে নিতে হবে। আদালত তার দায়িত্ব পালন করেছে, নির্বাচন কমিশনে পাঠিয়েছে বিষয়টা, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে। এরপরে যাবতীয় যে জটিলতা বা আমি বলবো দুষ্টামি, সেটা সরকারের সরাসরি প্রযোজনায় হয়েছে এবং সেটার গোপন নেই। একজন উপদেষ্টা, নামও বলতেই হবে, গোপন নেই নাম, আমি নাম না বললেও সবাই জানে, সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা, অত্যন্ত ক্ষমতাশালী, তার মন্ত্রণালয়ের কাজ সেটা। তো যেখানে এই কাজটা করতে গিয়ে ঢাকা সিটি, দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্ধেক ঢাকা, যার বাবা ছিলেন আস্ত ঢাকার মেয়র, কিংবদন্তি মেয়র, ওনার জন্য অর্ধেক ঢাকা খুব বড় বিষয় নয়, কিন্তু রাজনৈতিকভাবে একটা মেসেজ এখানে পরিষ্কার যে এই নির্বাচন কমিশনকে আমরা যন্ত্রণায় ফেলে দিয়েছি। এখন পর্যন্ত তারা একটা নির্বাচনও করেনি, কিন্তু এই নির্বাচনের যন্ত্রণাটা ওখানে ফেলে দেওয়া হয়েছে, তারা প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু না, যন্ত্রণায় বোধহয় পোষাচ্ছে না, আরও যন্ত্রণা দিতে হবে। এর মধ্য দিয়ে কিন্তু এই সরকার যে মেসেজটা দিয়ে দিচ্ছে যে অর্ধেক ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না, শুধু ফলাফল বা শপথ, এটাই পারছে না, এই সরকার একটা জাতীয় নির্বাচন, 300 আসনের নির্বাচন কিভাবে তুলবে? এটা কিন্তু বড় দাগের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সরকারের দিক থেকে সেটার এখন পর্যন্ত কোনো জবাব দেওয়া হয় না, স্পষ্ট করা হয় না। যারা আন্দোলন করছে নগর ভবনে, আপনি খেয়াল করে দেখুন, তারা কিন্তু তাদের বক্তব্য দিচ্ছে, তারা তাদের জনতার মেয়র ওনাকে সম্বোধন করে, তারা তার শপথ চাচ্ছেন, দায়িত্ব চাচ্ছেন। ইশরাক হোসেন কিন্তু সর্বশেষ আজকে একটা প্রতিক্রিয়া দিয়েছেন, একটা কষ্টের কথা বলেছেন। এটা কিন্তু শখের কথা না বা হুঙ্কারও নয়, আসলে এটা কষ্টের, বেদনার কথা। সেখানে আপনি দেখছেন যে রাজনৈতিক জটিলতায় আটকে আছে এর সমাধান। রাজনৈতিক নয় মোটেই, একদম শাসনের জটিলতা। ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে তো শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।